থ্যাংক ইউ সবাইকে। আমরা কোর্সের একেবারে প্রায় 70%-এর মানে উপরে আছি এখন। এখন আমাদের কোর্স আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আগাবে। আমাদের ছোট ছোট সাবজেক্টগুলো আসছে। একটা সাবজেক্ট আছে জেনেটিক্স এন্ড ব্রিডিং, প্ল্যান্ট ব্রিডিং, অনেক বড় সাবজেক্ট, ম্যাক্সিমাম কাভারেজ। ওটা নিয়ে আজকে আমি ক্লাসের শেষে কথা বলবো যে ওটা কিভাবে পড়বো। তার আগে আমরা কয়েকটা ছোট ছোট সাবজেক্ট কাভার করে রাখি। সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, এই সাবজেক্টগুলো থেকে আমাদের চাকরির পরীক্ষায় খুবই মানে ছোট ছোট কিছু প্রশ্ন আসে। খুবই রেয়ার আর কি, আহামরি কোনো প্রশ্ন আসে না। এখন এই যে তোমাদেরকে আমি বললাম এই সাবজেক্ট থেকে আহামরি কোনো প্রশ্ন আসে না, এটা একটা ইনফরমেশন, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। তুমি কি পড়বা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তুমি কি পড়বা না। আমরা অনেকে মনে করতেছি যে ধুর, তাইলে তো এটা পড়ার দরকার নেই, মানে এটা জানার দরকার নেই। কিন্তু প্রথম জিনিসটা ইম্পর্টেন্ট, যে তুমি কি কি পড়বা না, এটা যদি জেনে ফেলো তোমার কিন্তু লোড অনেক কমে গেল। হয়তোবা অনেকে তোমার এগ্রি কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এগ্রি এক্সটেনশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলা পড়তে গিয়ে মূল সাবজেক্টগুলো থেকে তোমার একটু দূরে সরে চলে যায়। তাহলে আমাদের, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, তোমরা কথা বলো একটু কেউ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা একটু দেখে নিই এগ্রি কেমিস্ট্রি। আচ্ছা, এগ্রিকালচারাল কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রির মধ্যে একটা বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার আহ উম, দাঁড়াও একটু। ওকে, এগ্রিকালচারাল কেমিস্ট্রি আর বায়োকেমিস্ট্রির মধ্যে তোমার একটা ব্যাপার হচ্ছে যে আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে বিভিন্ন সাবজেক্টে পড়ে ফেলি। এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে মূলত হচ্ছে আমাদের ফার্টিলাইজার, নিউট্রিয়েন্ট, ইনসেক্টিসাইড, কম্পোজিশন, বায়োগ্যাস, ওয়াস্ট ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো কিন্তু এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে আমাদের সিলেবাস। সো এখন আমরা যখন সয়েল সায়েন্স পড়ছি, অ্যাগ্রোনমি পড়ছি, ওই জায়গাগুলোতে কিন্তু এগুলো ম্যাক্সিমাম কাভার হয়ে গেছে। তারপরেও যদি আমরা আরেক জায়গা থেকেও পড়ি, তাহলে কিন্তু আমাদের একটা ইয়ে হলো কি, আমরা ক্রস চেক হয়ে গেল যে আমরা দুই জায়গা থেকে এটা পড়লাম। যদি কোনো কারণে আমার এক জায়গায় মিস হয়, আর জায়গাতে আমাদের এটা কিন্তু কাভার করতেছে। তো তোমরা একটু দেখো, আমরা একটু পুরোনো কোশ্চেন গুলো একটু যদি দেখি, শুধু এই এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি থেকে কি ধরনের। তো আমাদের কিছু স্ট্রাকচার আছে, যেমন তোমার কার্বক্সিল গ্রুপ কোনটা, তারপরে হচ্ছে তোমার বেঞ্জিন গ্রুপের বিভিন্ন রকম স্ট্রাকচার টাকচার করি। কাঠামোগত দিক থেকে কোন রাসায়নিক গ্রুপের কারণে ইউরাসিল ক্ষারকে থাইমিন ক্ষার থেকে আলাদা করা যায়। ইউরাসিলের ক্ষার আর মানে থাইমিন, এই গ্রুপটার পার্থক্য হচ্ছে মিথাইল গ্রুপ। তো এটা একটা, তোমার বায়োকেমিস্ট্রিতে এই প্রশ্নের উত্তরটা আছে। এক্সপ্লেনেশন গুলো আমরা পরে দেখবো। দুইটি স্ট্রাকচারাল কার্বোহাইড্রেটের নাম লিখুন। তোমরা জানো সেলুলোজ, হেমিসেলুলোজ, ইভেন এটা কিন্তু সুক্রোজ, গ্লুকোজ, এগুলো কিন্তু স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট না। ঠিক আছে। স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট হচ্ছে সেলুলোজ, সেমিসেলুলোজ, পেকটিন, গাম, এগুলো হচ্ছে তোমার স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট। সরিষার তেলে বিদ্যমান দুটি ক্ষতিকারক উপাদান। আমরা জানি বিভিন্ন ফসল ইয়ার নিউট্রিয়েন্ট, ভিটামিন, এই জিনিসগুলো কোনটাতে কি আছে, এই বিষয়গুলো এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে আমরা পড়ি। স্প্রেয়ার কি দিয়ে ক্লিন করা হয়? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ক্লিন করা হয়। হুইচ ডিজিজ অকার, আচ্ছা এটা এটা অবশ্য এই সাবজেক্টের ইয়ে না, এটা মাথায় রাখতো, এটা মিস হয়েছে। আচ্ছা, হুইচ ইজ ওয়ান ইজ লিনিয়ার প্যারাস্যাকারাইড। তোমাদের আবারও বলছি যে আহ, জানো যে লং চেইন ইয়ে হচ্ছে তোমার সেলুলোজ, অনেক লম্বা। তো এটা একটু জানতে হবে, গ্লুকোজের সংকেতটা জানতে হবে যদি আসে, সেলুলোজ কিভাবে আঁকে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য মেটাবলিজম। এটা হচ্ছে মলিবডেনাম। মলিবডেনাম, এটা এটা কিন্তু আমরা সয়েল সায়েন্সেও এটা কিন্তু পড়ছি। এটা আমাদের ইয়ে আছে, এটার এক্সপ্লেনেশন গুলো এখানে আছে। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, তোমরা এই যে এটা কিন্তু ইন্টারমিডিয়েটের প্রশ্ন। আমরা ইয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবারই পড়ছি, যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, সিস্টিন, সিস্টাইন, এই জিনিসগুলো। তারপরে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলো আমরা পড়ছি। হাউ উইল ইউ রিকগনাইজ আর্টিফিশিয়াল রাইপেনিং ফ্রুট। এগ্রিকালচার কেমিস্ট্রিতে কিছু ফ্রুট রাইপেনিং কেমিক্যালের নাম টামগুলো আসে, কিভাবে ফ্রুট রাইপেনিংটা চেক করা যায়, এগুলো আসে। আর এগ্রিকালচারাল কেমিস্ট্রির মধ্যে আরেকটা জিনিস আছে, তোমরা একটু খেয়াল করে দেখো। বিভিন্ন পেস্টিসাইডের ফরমেশন, মানে অর্গানো ক্লোরিনেটেড ইনসেক্টিসাইড, অর্গানো কার্বামেটস, এরকম বিভিন্ন রকম গ্রুপের, বিভিন্ন গ্রুপের তোমার ইয়ে আছে,
তোমার এই কম্পোজিশন আছে। তো সেক্ষেত্রে তোমার এগ্রিকালচারাল কেমিস্ট্রি থেকে তোমার এই টুকিটাকি প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। যেমন আমরা এখানে দেখলাম, হোয়াট ইজ অরিজিনাল সোর্স অফ ইমিডাক্লোপিড ইনসেক্টিসাইড। এটা তোমার কোত্থেকে আসে? এটা আসছে হোয়াট ইজ দ্য অরিজিনাল সোর্স অফ সাইপারমেথ্রিন ইনসেক্টিসাইড। সাইপারমেথ্রিন কোত্থেকে আসে? অ্যান্সারটা আমার এখানে প্রপারলি নাই, আমি অনেক জায়গায় মেরিগোল্ড দেখছি। তোমরা এটার একটা অ্যান্সার পরবর্তীতে দেখে নিবা। পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটা যদিও আমরা ক্রপ বোটানিতে পড়বো। ক্রপ বোটানিতে আমরা জানি অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, জিবরেলিক অ্যাসিড, এই কয়েকটা প্লান্ট গ্রোথ হরমোন নিয়ে ওখানে আমাদের ডিটেল কথা হয়, ওগুলো আমরা ওখান থেকে পড়তে পারবো। তো এটাও তোমার আমাদের দরকার আছে। একটা কোন একটা পরীক্ষায় ডিটেল প্রশ্ন ছিল, ডেসক্রাইব ন্যাচারাল বায়োসাইকেল। এটা এগ্রিকালচারাল কেমিস্ট্রির প্রশ্ন। মানে আমাদের কোন একটা ধরো একটা হিউম্যান বডি মারা গেল, মারা যাওয়ার পর এটা থেকে তোমার কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো সব মাটির সাথে মিশে যাচ্ছে, হিউমিক অ্যাসিড হচ্ছে, ডিকম্পোজিশন হচ্ছে, ন্যাচারাল অ্যাবজর্পশন হচ্ছে, প্লান্ট আবার এখান থেকে গাছ গজাচ্ছে, কনজাম্পশন বাই এনিমেল, আবার সেই গাছ ইয়ে খাচ্ছে। এই যে আমাদের সাইকেল, দ্যাট ইজ কল্ড ন্যাচারাল বায়োসাইকেল। এটা একটু জাস্ট জেনে রাখার জন্য। পটাশিয়াম, অ্যাশের মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, তোমরা জানো, ছায়ের মধ্যে। তারপর হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ জিঙ্ক ইন দ্য প্লান্ট। গাছের মধ্যে জিঙ্ক কোন কাজটা করে? তোমরা যে তোমাদেরকে বলছি, যেমন হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ নাইট্রোজেন ইন প্লান্ট। নাইট্রোজেন গাছের কোন কাজে সহায়তা করে? নাইট্রোজেন তো গাছের ক্লোরোফিলের পার্ট। নাইট্রোজেন না থাকলে ক্লোরোফিল হবে না, ক্লোরোফিল না থাকলে গাছ হবে না, গাছ না থাকলে কোনো পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে না, শেষ। এটিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। এটা আমরা যদিও ক্রপ বোটানিতে পড়বো, প্লাস হচ্ছে এটা এখানে দেখবো। দেখো, এগ্রিকালচার এগ্রিকালচার একটা হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স। এখানে তুমি যদি বলো, স্যার আমি শুধু এখানে এগ্রিকালচার কেমিস্ট্রি পড়বো, এখানে সয়েল সায়েন্স পড়বো, এরকম হবে না। এক জায়গার নলেজ তুমি সব 17টা সাবজেক্টের সাথে মিক্স আপ করে তোমার একটা হলিস্টিক অ্যাপ্রোচ হবে। যে ফসফোরাইলেশন, এটা তুমি জেনেটিক্সেও পাবা, এটা তুমি এই ইয়েতেও পাবা, বায়োকেমিস্ট্রিতেও পাবা, এগ্রিকেমিস্ট্রিতেও পাবা। At which stage are more nutrient required in cereal crop? Growth stage, এটা আমাদের অবশ্য এটা ইয়েতে দেন না, এগ্রোনমিতে পড়ছি। দ্য মোস্ট কমন সাইট অফ প্রোটিন সিনথেসিস ইন প্লান্ট। প্লান্টের কোন জায়গাটায় প্রোটিন সিনথেসিস হয়? রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়। এটাও জেনেটিক্স এর কোশ্চেন। আবার এখানেও এগ্রিকালচার কেমিস্ট্রি এখানেও আছে। হুইচ ইনক্রিজ অ্যাসিডিটি ইন সয়েল। সয়েলের অ্যাসিডিটি বাড়ায়, তোমরা জানো, ইউরিয়া সার সয়েলের অ্যাসিডিটি বাড়ায়। মানে ইউরিয়া সার বাংলাদেশে ব্যবহার করতে 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 বাংলাদেশের মাটিতে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে নর্মালি অ্যাসিড হওয়ার, নর্মাল 6, 6.5 এরকম থাকা দরকার, কিন্তু এটা বেড়ে যাচ্ছে ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহারের ফলে। আর এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেটটাও এটা একটা ইয়ার। অ্যামোনিয়া যখন মাটিতে যায় তখন ওখানে এই ইয়ে উৎপন্ন হয়, কি বলে, অ্যাসিডিটি উৎপন্ন হয়। এটা এখানে তোমার ইটা দেওয়া আছে, হাইড্রোজেন কিভাবে রিলিজ হয়। হুইচ ওয়ান ইজ লেস ইউজ এজ লাইমিং। আচ্ছা, হুইচ ওয়ান ইজ লেস ইউজ অ্যাজ লাইমিং। লাইমিং হচ্ছে চুন দেওয়া, পিএইচ বাড়লে আমরা জমিতে চুন দেই। তো চুনটা কি? চুনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও কিন্তু আমরা জমিতে আরো চুন দেই। যেমন ডলোমাইট বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, আর ম্যাগনেসিয়াম কার্বনেট এটাকে বলা হয় ডলোমাইট, সেখানে ম্যাগনেসিয়ামটাও দিয়ে দেয়। তো তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু তোমার চুন হিসেবে ব্যবহার হয়। তো জিপসাম যেটা, এই জিপসামের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আছে। তো সেই জন্য হুইচ ওয়ান ইজ ইউজ ইজ লেস ইউজ অ্যাজ লাইমিং, মানে লাইমিং হিসেবে জিপসামটাও কিন্তু ব্যবহার করা যায়, সেটাই এখানে প্রশ্নটা হয়েছে। খুব ক্রিটিক্যালি প্রশ্নটা করছে। সালফার ফার্টিলাইজার ইউজ ইন আওয়ার কান্ট্রি। তোমরা জানো সালফার কন্টেনিং ফার্টিলাইজার হচ্ছে জিপসাম। অল আর দ্য বেনিফিট অফ বায়ো ফার্টিলাইজার এক্সেপ্ট। আছে বায়ো ফার্টিলাইজারের নানান রকম বেনিফিট আছে, এটা দেখে রাখবো। হুইচ ইজ নট ইনঅর্গানিক ম্যাটার। আয়োডিন, ম্যাগনেসিয়াম, আয়রন, ফ্যাট। তো এখানে দেখি বোঝা যাচ্ছে একেবারে খুব ইয়ে, কোনটা অর্গানিক আর ইনঅর্গানিক। এটা হুইচ ইজ নট অ্যান ইসেনশিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট বাট প্লান্ট আপটেক ইট ফ্রম দ্য বেনিফিট। আমি তোমাদের অলরেডি পড়াইছি বেনিফিশিয়াল ফার্টিলাইজার কোনগুলো বা বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট। তোমরা জানো যে সিলিকন, সেলেনিয়াম, ভ্যানেডিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, এগুলো হচ্ছে কিন্তু বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট। মানে না দিলে গাছের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু দিলে গাছের একটা উপকার হবে। হুইচ এলিমেন্টস আর ইউজফুল ইন এনার্জি স্টোরেজ, ট্রান্সফার অ্যান্ড বন্ডিং অ্যান্ড কেয়ার। এই তিনটা। সেল ডিভিশন ইজ সিরিয়াসলি হ্যাম্পার্ড ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ হুইচ অফ দ্য ফলোইং। এটা সালফার যদি না থাকে তাহলে সেল ডিভিশন হ্যাম্পার হয়। এগুলো একটু আমাদের পরবর্তীতে দেখতে হবে। এখানে সরি, এটা জিঙ্ক হবে অ্যান্সার, এটার অ্যান্সারটা জিঙ্ক হবে।
অ্যান্সারটা ভুল আছে, এটা একটু দেখে নিবা পরে। হাউ মাচ পার্সেন্টেজ অফ, আচ্ছা, মাটিতে কতটুকু সলুবল সল্ট পার্সেন্টেজ থাকলে ওটাকে আমরা অ্যালকালি সয়েল বলা হয়, 2 থেকে 3%। হুইচ কম্পোনেন্ট অফ সয়েল অর্গানিক ম্যাটার ইজ দ্য মোস্ট রেসিস্ট্যান্ট টু ডিকম্পোজিশন? তোমরা অর্গানিক ম্যাটারের তো বিভিন্ন, তোমরা জানো বিভিন্ন স্টেজ থাকে, তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, এই তারপরে তোমার আরেকটা শব্দটা এই মুহূর্তে মনে পড়তেছে না, সরি এখন মনে পড়তেছে না। তো কোন জায়গাতে কোনটা কোনটা, লিগনিন গুলা কিন্তু সহজে ডিকম্পোজ হয় না। হুইচ কম্পোনেন্ট অফ সয়েল অর্গানিক ম্যাটার ইজ দ্য মোস্ট রেসিস্ট্যান্ট টু ডিকম্পোজিশন? লিগনিন, ইভেন লিগনিনের সাথে প্যাকটিন, এগুলো কিন্তু সহজে ডিকম্পোজ হয় না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওট সুগার? তোমরা জানো কাঠের ফাইবারের মধ্যে সেলুলোজ থাকে, তো তোমার ওটাকে জাইলুজও বলা হয়। মানে ওই সেলুলোজের বেশ কিছু স্ট্রাকচার আছে যেটা কাঠে হয়, সেটাকে বলতেছে তোমার এখানে জাইলোস। অ্যাভেলেবল ফর্ম, তোমরা যারা বিভিন্ন নিউট্রিয়েন্টের অ্যাভেলেবল ফর্ম আমরা এই সয়েল সায়েন্সে পড়ছি, বাট এটা আমাদের অনেক জায়গাতে দেখো, পটাশিয়াম কোনটাতে কত পার্সেন্ট ইয়ে থাকে, নিউট্রিয়েন্ট থাকে, এগুলো এখানেও তোমার আসছে। এগুলো আমরা এখানেও আবার আলোচনা করব, তাতে করে ক্রস চেক হয়ে যাবে। এটা অবশ্যই পড়তে হবে, নিউট্রিয়েন্টের ফরমেশন, ফার্টিলাইজারের ফরমেশন, কোন ফর্মে গাছ নিউট্রিয়েন্ট অ্যাভেলেবল হয়, কোনটা ইনঅর্গানিক ইনসেকটিসাইড, কোনটা অর্গানিক ইনসেকটিসাইড, এগুলো একটু দেখে রাখবা। উম, এটা না, এটা না, ইনসেক্ট নিয়ে আসলে এখানে প্রশ্ন আমাদের হবে না। ওই যে আচ্ছা, ইনসেক্টের কিছু প্রশ্ন এখানে চলে আসছে। জিন কি কাজ করে এগুলো আমরা পড়ছি। সো এখানে এই পর্যন্ত এডিপি থেকে এটিপি থেকে এডিপি এটা আমরা নিয়েছি। সো এই ছিল আমাদের ইয়ে। তোমরা এখন আমরা যদি তোমাদের সাথে একটু সামারি করি যে আসলে আমাদের কি কি সাধারণত আমাদের আসে, বা কি কি আমাদের জানা উচিত, সেক্ষেত্রে আমরা একটু বলি। এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্টের মধ্যে কারণ হচ্ছে আওয়াল, ঠিক আছে, এই সাবজেক্টের মধ্যে, দুইটা সাবজেক্টের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কভার করে আমাদের নিউট্রিয়েন্টের ফর্মস, ফার্টিলাইজারে কোনটায় কতটুকু ইয়ে আছে, নিউট্রিয়েন্ট আছে, কিছু কেমিক্যাল রিয়াকশন, অর্গানিক কোনটা অর্গানিক, কোনটা ইনঅর্গানিক ফার্টিলাইজার, তারপরে হচ্ছে কেমিক্যাল গ্রুপ আছে কিছু, যে এটা কোন কার্বামেট গ্রুপ, কোন গ্রুপের পেস্টিসাইড, কোন গ্রুপের ফাঙ্গিসাইড, এগুলো। আর হচ্ছে যে কিছু বেসিক জিনিস, আমরা একটু এখন সাবজেক্টের দিকে যাই যে আসলে আমাদের কি কি পড়তে হবে। আমরা সাবজেক্টে গিয়ে এটা কভার করব। এটা না, এটা একটু পরে। ওকে, আছো তোমরা আমার সাথে? মাঝে মধ্যে একটু সারা শব্দ দিও, নাহলে তো আমি তোমাদের ভাবি তোমরা হারায় গেছো। হ্যালো? জি স্যার, আছি। ওকে, দেখো, এই তিনটা সাবজেক্টের মধ্যে খুব বেশি তোমার তথ্য নাই। আমরা এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে কিছু আমরা যেগুলো পড়ছি, দেখো কলয়েডের সংজ্ঞা কি, সল ইমালশন কি, রিয়েজেন্ট কি, জুইটার আয়ন কি, নিউট্রিশন কি, নিউট্রিয়েন্ট কি, ফুড ডায়েট, এগুলো জাস্ট আমাদের বেসিক জানার জন্য। এগুলো তোমার আমাদের পড়লে আমাদের ইমপ্রুভমেন্ট হবে, আমরা বিভিন্ন জায়গাতে এই কথাগুলো ইউজ করতে পারবো। সেটা তোমার এটা থিওরিটিক্যাল নলেজ। আমি বলছি যে এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন পরীক্ষার হলে কাভার করতে হইতে পারে, বাট সবসময় যে আসবে তা কিন্তু না। এগুলো আমাদের খুব বেশি আসে না, তারপর আমরা একটু করে দেখে যাই যে কি আমরা, তোমরা জানো অনেক সময় আমরা থিওরিটিতে পড়ছি যে এসিড ভ্যালু কি, যে তেলের যে তোমার অয়েল ভ্যালু বেড়ে যায়, তারপরে এসিড নাম্বার বেড়ে যায়। এই জিনিসগুলো খুব বেশি কখনোই আমি দেখে নিয়ে আসছে, তারপরেও এই জিনিসগুলো আমাদের জেনে রাখতে হবে। হুট করে যদি আসে, ওই সাবজেক্টের কাভারেজ হয়, দেখা গেল কোনো কারণে কোনো এক সময় এগ্রি কেমিস্ট্রি কোনো টিচার একটা প্রশ্ন করে ফেললো, তখন তোমার ইয়ে। তবে এগুলো প্র্যাকটিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এগুলো থিওরিটিক্যাল বেশি। আমাদের ইয়েতে মানে পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত প্র্যাকটিক্যালি খুব ইম্পর্টেন্ট, মাঠে কাজে লাগে, এই ধরনের প্রশ্নগুলো বেশি হয়। থার্মোডাইনামিক্সের দুটো সূত্র আছে, কার্বোহাইড্রেট কি, ও, আর আধা ঘন্টা পর, জাস্ট আধা ঘন্টা, হ্যাঁ। প্রোটিন কি, লিপিড কি, ফ্যাট কি, খুব বেশি ইম্পর্টেন্ট না। ভিটামিন কি, মোলারিটি, নর্মালিটি, মোলারিটি ইন্টারমিডিয়েটের কোশ্চেন, এগুলো তোমরা দেখে রাখবা। এগুলো দরকার নাই, এগুলো আসলে দরকার নাই এখানে, বায়োএনার্জি বায়োফিল, তবে সংজ্ঞাগুলো একটু করে দেখে রাখলে তোমাদের কখনো যদি আসে যাতে একটু লিখতে পারো। আইসোমারিজমটা কি? এই যে তোমার একটা ইয়ে, তোমার দ্য কম্পাউন্ড হুইচ হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিজ আর কল্ড আইসোমার।
আইসোমার বলা হয়। ফার্টিলাইজার কি, মেনুয়ার কি, মেনুর কি সংজ্ঞা, পেস্টিসাইড কি সংজ্ঞা, এগুলো খুব বেশি দরকার নাই। কোন ফার্টিলাইজার তোমার র মেটেরিয়াল কি, এটা একটু জেনে রাখবা। কোন ফার্টিলাইজার, যেমন টিএসপি তোমার রক ফসফেট থেকে উৎপন্ন হয়, এমওপি হয় সিলভিনেট থেকে, নাইট্রার থেকে, ইউরিয়া হয় ইয়ে থেকে। গতকালকে তোমাদের গ্রুপে মনে হয় আমি একটা জিনিস শেয়ার করছি যে কোন দেশ থেকে আমরা কোন ফার্টিলাইজার ইয়ে করি, ইম্পোর্ট করি, এরকম কিছু শেয়ার করছে কি? জি স্যার। হ্যাঁ, ওই তথ্যগুলো ইম্পর্টেন্ট, মানে অ্যাপ্লাইড নলেজ। আমাদের কোন দেশে কোনটা উৎপন্ন হচ্ছে, বাংলাদেশে কোন ফার্টিলাইজার কোম্পানিতে কি উৎপন্ন হয়। এই যে টাইপস অফ ফার্টিলাইজারের মধ্যে তুমি যে অর্গানিক ফার্টিলাইজার, ইনঅর্গানিক ফার্টিলাইজার, স্ট্রেট ফার্টিলাইজার, তোমরা জানো এনপিকেএস যদি মিশ্র সার হয় তাহলে ওটাকে বলে আমাদের মিক্সড ফার্টিলাইজার, কমপ্লেক্স ফার্টিলাইজারও বলা হয় এটাকে, সিঙ্গেল ফার্টিলাইজার বলা হয়। ডিএপিটা কিন্তু একটা সিঙ্গেল ফার্টিলাইজার না, ডিএপিতে কিন্তু আমি নাইট্রোজেনও পাচ্ছি, ফসফরাসও পাচ্ছি। তাহলে ডিএপিটা এটা হচ্ছে একটা তোমার কি ফার্টিলাইজার, এটা তোমার একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স ফার্টিলাইজার। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে, গ্রানুলার, পোটেড ফার্টিলাইজার, স্লো রিলিজ ফার্টিলাইজার, সংখ্যাগুলো জাস্ট দেখে রাখা, এগুলো কখনো আসে টাসে না, বাট একটু দেখে রাখার ভালো। নাইট্রোজেন ফার্টিলাইজার কোনগুলো, তোমার যদি বলে যে দুইটা নাইট্রোজেনাস ফার্টিলাইজারের নাম লেখো, তো ইউরিয়া লিখে আরেকটা যেন লিখতে পারো না, বুঝতে পারো না। ফসফেটিক ফার্টিলাইজার টিএসপির পাশে ডিএপি, এগুলা তোমার একটু করে লিখতে হবে। অ্যামোনিয়ার পাশে একটু পটাশিয়াম সালফেট। তোমরা জানো যে তোমার এই ইয়ের ক্ষেত্রে জমিতে, তামাক পাতার ক্ষেত্রে জমিতে মিউরেট অফ পটাশ সার দেওয়া যায় না। কেন দেওয়া যায় না, কেউ কি বলতে পারো? সেখানে পটাশিয়াম সালফেট K2SO4 দেওয়া হয়। কেউ কি বলতে পারবা কেন পটাশিয়াম সালফেট দেওয়া হয়? দেওয়া হয় কারণ তামাক পাতার মধ্যে টার্গেটটা কি পাতা, আর এটা তো তোমার পটাশিয়াম ফার্টিলাইজার তো তোমার ইয়ে করে দেয়, ছিটায় দেয়। যখন ছিটায় দেয় তখন তোমার দেখা যায় যে তোমার এটা পাতার উপরে পড়লে পটাশিয়াম ক্লোরাইড এটা বার্ন করে ফেলে। তো এই জন্য বার্ন যাতে না হয়, পটাশিয়াম সালফেট সেখানে ইউজ করা হয়। আদার ফার্টিলাইজার গুলো একটু দেখে রাখবা, বোরিক অ্যাসিডের সংকেত, বোরাক্স টোরাক্স, এগুলো তোমার আমরা সয়েল সায়েন্সে পড়েছি। বোরিক অ্যাসিডে 70% থাকে, বোরাক্সে তোমার 10.5% বোরন থাকে। আর জিঙ্ক অক্সাইড, তোমার জিঙ্ক অক্সাইড এটা আসলে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক সালফেট মনো, জিঙ্ক সালফেট হ্যাপটাইড, দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা এখানে মিসিং হয়েছে। তোমরা এই দুইটা সংকেত একটু দেখে রাখো, তো জিঙ্ক সালফেট মনো আর জিঙ্ক সালফেট হ্যাপটা। তো এখানে যেগুলো আছে এগুলো ছোট ছোট কিছু প্রশ্ন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তো ক্যালসিয়াম লাভিং প্লান্ট হচ্ছে বাদাম, হচ্ছে ক্যালসিয়াম লাভিং প্লান্ট। সালফার লাভিং প্লান্ট হচ্ছে অয়েল ক্রপ। তারপরে ফসফরাস লাভিং প্লান্ট হচ্ছে রুট ক্রপ। এই জিনিসগুলো একটু জাস্ট আমি খুব সিম্পল, এটা দেখে রাখলে ভালো, আহামরি কিছু না। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আমরা বিভিন্ন জায়গায় পড়ছি, এখানে আবার নতুন করে পড়বো, পড়ে আমরা একটু করে ইয়ে করবো। সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, তারপরে ডেফিসিয়েন্সি সিমটম, তারপরে হচ্ছে কোনটার কি ফাংশন, আমি বলছি মলিবডেনার ফাংশন কি, জিংকের ফাংশন কি, নাইট্রোজেনের ফাংশন কি, বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবে। আর এই সার কারখানা কোনটাতে কি তৈরি করে দেখো, ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স, টিএসপি কমপ্লেক্স, এটা শুধুমাত্র টিএসপি করে বাংলাদেশে 1 2 3 4 5, বাকি সবগুলাই আশুগঞ্জ, চিটাগাং, যমুনা, কর্ণফুলী, শাহজালাল, সবগুলো যে ইউরিয়া উৎপন্ন করে। সরি। তোমরা কি কখনো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট ইটিপির কথা শুনেছো? মনে করো তোমার একটা সাভারে, ঢাকায় সাভারে অনেকগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই যে জিন্সের প্যান্ট তৈরি করে, একটা জিন্সের প্যান্ট তৈরি করতে 3,000 লিটার নাকি 30,000 লিটার পানি নাকি লাগে। মানে এই জিন্সটা তোমার রঙের মধ্যে দিয়ে তোমার এরকম করে কাপড়টা তোমার মুভ করে ডাইং হয়, তারপরে কোনোটা আমাদের বার্নিং হয়, মানে কোনোটা এক একটা এক কালার হয়। এই যে তোমার জিন্সের কালারগুলো তৈরি কালার হয়, তার এই রঙগুলো যায় কোথায়? তারপরে গার্মেন্টস এর নানান রকম কেমিক্যাল গুলো যায় কোথায়? তারপরে ইয়ের ভিতর তো শুধু গার্মেন্টস নাই, ইপিজেটের ভিতরে নানান রকম ইয়ে আছে। তো সেগুলো যায় কোথায়? বিভিন্ন জায়গা থেকে এগুলো যায় আসলে আমাদের তোমার ইয়েতে মিশে যায়, তোমার আমাদের মাটিতে চলে আসে বা প্রকৃতিতে চলে আসে। এই প্রকৃতিতে চলে আসার আগে আমাদের, যেমন ধরো যে ট্যানারি শিল্প, যে পরিমাণ ময়লা, দুর্গন্ধ পরিমাণ এবং হেভি মেটাল, বিশ্রী জাতীয় তোমার ইয়ে আছে, পলুটেন্ট আছে, এগুলো তোমার এইখান থেকে লিকুইড পলিটন বের হয়ে আসে, এই যে ইফ্লুয়েন্ট বলা হয়, যেটা তোমার তরল বর্জ্য। এই তরল বর্জ্য যখন আসতেছে তাহলে আমরা তখন করবোটা কি? এটা আমরা প্রকৃতিতে যদি নদীর মধ্যে মিশাই দিই বা সাগরে মিশাই দিই, তাহলে তো এটা আমাদের জন্য মাছ মাংস, মাছ টাছ, পশু পাখি সবার জন্য ক্ষতিকর। এই জন্য আমাদের যেটা করতে হবে, ইটিপিতে ইটিপি করতে হবে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। এটা একটা মানে বিশাল একটা ইয়ের মতো সার্কুলেটিং হয়, এখানে হয়ে 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 পানিটা তোমার বিভিন্ন কেমিক্যাল ইয়েগুলোকে নিউট্রালাইজ করা হয়, পিএইচটাকে নিউট্রালাইজ করা হয়, অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করা হয়, খাদ্যটা নিউট্রালাইজ করা হয়, করে
এটাকে ওই মানে যে লিকুইডটা এমন একটা লিকুইড ফর্মে তৈরি হয় যেটা পরিবেশের জন্য তেমন ক্ষতিকর না। ক্ষতিকর তো অবশ্যই, একটা নর্মাল পানি আর ওই পানির মধ্যে তো কিছুটা পার্থক্য তৈরি হবে, বাট সেটাকে তোমার ক্ষতিকর ইয়েকে নর্মাল করে তারপর এটা জমিতে ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কি কি প্যারামিটার এখানে দেখা হয়, তোমার পিএইচ দেখা হয়, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস টোটাল ডিজলভ সলিড, এখানে সবগুলা টার্ম খুব ইম্পর্টেন্ট। আমি যে কয়টা বলছি বিওডি সিওডি টিডিএস, এগুলো সবজিগুলো তোমার একটা জিনিস, এগুলো এগুলো হচ্ছে লিমিট, বাংলাদেশে কতটুকু মাত্রায় এই ইটিপি এই লিমিটে তোমার করতে হবে পরিবেশের, এটা মানে লিকুইডটা পরিবেশে দিতে হবে। আচ্ছা, এইটা একটু জেনে রাখবা, আমরা একটু পরে এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বো, তখন এটাও দেখা যাবে। ভিটামিন, আরো বিভিন্ন ভিটামিনের অলরেডি প্রশ্ন অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছে। ভিটামিন এর প্রিকারসর কি? আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে অ্যালডোস্টেরল। তারপরে হচ্ছে, আচ্ছা, আমাকে গত পরীক্ষায় কেউ একজন পরীক্ষা দিছো, লেখছো এর ভিটামিন এরই হচ্ছে প্রিকারসর হচ্ছে রেটিনল, লেখছো কে লিখছো? খাতা কিন্তু আছে আমার কাছে। রেটিনল বলো, সমস্যা নেই। তোমাদের মধ্যে কেউ একজন লিখছো যে রেটিনল? কেউ লিখো না এরকম? খাতা বের করবো, এই গ্রুপে কি করলেই বের হবে। একটু মনে করার চেষ্টা করো, বলো যে ভাই আমি লিখছিলাম। আচ্ছা, এখন আর স্বীকার করবে না, দরকার নাই। তো আমাদের এই যে তোমার প্রিকারসর গুলোর নাম, কোন ভিটামিন কোথায় পাওয়া যায়, কোনটার ইয়েতে সিমটম কি, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবার বায়োকেমিস্ট্রি, আসলে এগ্রি কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি যেহেতু মানে প্রায় যমজ ভাই টাইপের, বায়োকেমিস্ট্রিতে বিভিন্ন রকম তোমার কেমিক্যাল ইয়েগুলো আমাদের আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না। কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট যেটা বললাম লং চেন কার্বোহাইড্রেট, সেলুলোজ হেমিসেলুলোজ, এগুলো তোমার স্ট্রাকচারগুলো কি কিভাবে ইয়ে হয়, এগুলো এখান থেকে একটু দেখবা। সিম্পল, খুবই সিম্পল। ফ্যাটি অ্যাসিডের জাস্ট স্ট্রাকচারটা দেখবা, লিপিডের স্ট্রাকচারটা দেখবা, জাস্ট সিম্পল যে কোনটার সাথে কি লিপিডের কাজ কি। এগুলো কখনোই আসে না আমাদের চাকরি পরীক্ষাতে, আমি দেখিনি কখনো। প্রোটিনের কাজ কি, প্রোটিনের ইয়ে কি। তবে একটু করে তোমার এই বিষয়গুলো জেনে রাখলে তো আমাদের পাপ হবে না, হ্যাঁ। এই যে কার্বক্সিল গ্রুপ, এটা কিভাবে তোমার থাকে কোনটা ইয়ের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, দেখো কেমিক্যাল স্ট্রাকচার অফ স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড ইন ইটস ইউনি কি ইউনি আয়োনাইজড ফর্ম, আর আর দিয়ে তোমার এটাকে রিপ্রেজেন্ট করা হয়। সো এই জিনিসটা একটু দেখে রাখবা। অ্যালবুমিন, গ্লোবিন, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে টুকিটাকি প্রশ্ন হয়, যেটা ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়। সিস্টিন, সিস্টাইন, কয়টা তোমার অল দ্য 20 অ্যামাইনো অ্যাসিডস এক্সেপ্ট প্রোলিন ফাউন্ড ইন প্রোটিন, 7 অ্যামাইনো গ্রুপ দ্যাট ইজ কার্বক্সিল গ্রুপ। আছে সেই জিনিসগুলো একটু দেখে রাখবা। এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার একটু করে দেখে রাখতে হয়েছে। গ্লাইকোলাইসিসের যে স্টেজ গুলা, এটা বায়োকেমিস্ট্রিতে যেটা লেখা হয়েছে এটা হিউম্যান গ্লাইকোলাইসিসের স্টেজ, বা সরি, এটা এটি উৎপন্ন হচ্ছে, এটা মনে হয় ইয়েটাই। এটা আমরা পড়বো মূলত আহ, যেদিন আমরা পড়বো, কোন সাবজেক্ট, ক্রপ বোটানি। ক্রপ বোটানির মধ্যে আমরা গ্লাইকোলাইসিসটা পিকচার সহ করব। আচ্ছা, এখানে যদিও আছে, আমরা এটা দেখবো না, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। তো এখানে ছোট ছোট কিছু সংজ্ঞা আছে, টার্মিনোলজি আছে, এগুলো দেখে রাখতে হবে অ্যাজ এন এগ্রিকালচারিস্ট। যেমন হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, রেনসিডিটি, তোমরা জানো যে তোমার তেল অনেকদিন রেখে দিলে কি রেনসিডিটি হয়, তাই না? আহ, তেলের মধ্যে একটা তেল তেল চিটচিটে গন্ধ হয়, যেটাকে বলে রেনসিডিটি। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবা, এগুলো দরকার নাই। কোশ্চেন ব্যাংক এখান থেকে আমরা দেখবো না। কোশ্চেন ব্যাংক এটা আইবি স্টাইল ছিল আগে, সেটা আমরা এখন আর দেখবো না। ওকে, আমরা একটু অন্য সাবজেক্ট দেখি। এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি দেখলাম আমরা। এইবার আমরা একটা ভিন্ন সাবজেক্ট দেখব। উম, আচ্ছা, এই পর্যন্ত আগে কথা বলিনি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি নিয়ে তোমাদের কারো কোনো কথা আছে? প্লিজ কথা বলো। হোসেন, জি না স্যার, নেই। আমি কিন্তু বলেই নিছি যে আমাদের এই সাবজেক্টগুলোতে কাভারেজ কম হয়। তো আমরা এগ্রিকালচার কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি দেখলাম, আরেকটা এবার আমরা দেখবো এগ্রো ফরেস্ট্রি দেখবো। এগ্রো ফরেস্ট্রি দেখবো, দাঁড়াও। আর এনভায়রনমেন্টাল সায়েন্স, এই চারটা সাবজেক্ট আছে, কভার করবো ইনশাল্লাহ। এটা আছে তোমার এগ্রি ক্যারিয়ার 4। আচ্ছা, এই আমার এখানে 7 মিনিট আছে, এগ্রো ফরেস্ট্রি কভার করা যাবে। এগ্রো ফরেস্ট্রিতেও খুব বেশি প্রশ্ন আসে না।
মূলত তোমাকে আসলে যে এগ্রো সিলভিকালচার কি, এগ্রো পেস্ট্রি কালচার কি, তারপরে তোমার এই যে তোমার কিছু সাইন্টিফিক নেম আসে, ক্যাশ ক্রপের বিভিন্ন ক্রপের সাইন্টিফিক নেম, এটা অলরেডি আমরা হর্টিকালচারে অলরেডি পড়ছি। তারপরে তোমার এগ্রিকালচার ফরেস্ট্রিতে আমরা কিছু রিলেশনশিপ, যেমন সিম্বায়োসিস কি, কম্পিটিশন কি, মিউচুয়াল রিলেশনশিপ কি, প্রোটোকোঅপারেশন কি, এই জিনিসগুলো, অ্যালিক্রপিং কি, শিফটিং কাল্টিভেশন কি, তোমরা জানো জুম কাল্টিভেশনকে শিফটিং কাল্টিভেশন বলা হয়। একটা পাহাড় একবার পুরাই দেয়, সেখানে অ্যাশ যুক্ত হয়, 2-3 বছর পরে ওই পাহাড়ে আবার চাষাবাদ করে আবার মনে করো একটা লোকের 10টা বা 20টা পাহাড় থাকে, একটা পাহাড়ে 2টা পাহাড়ে এই বছর পুরাই দিচ্ছে, আরেক বছর পর অন্য জায়গায় পুরাই দিচ্ছে, তারপরে আরেক বছর অন্য জায়গায় পুরাই দিচ্ছে, আবার এই বছর এখানে চাষ করতেছে, আরেক বছর পর ওই যেটাতে পুরাই ছিল 2 বছর আগে সেটাতে আবার চাষ করতেছে। এই যে এটাকে বলে শিফটিং কাল্টিভেশন। এটাকে আবার স্ল্যাশ এন্ড বার্ন প্রক্রিয়া বলা হয়, যেটাকে বলা হয় তোমার জুম কাল্টিভেশন বলা হয়। ইয়েতে 3টা শব্দ, শিফটিং কাল্টিভেশন, স্ল্যাশ এন্ড বার্ন, জুম কাল্টিভেশন, অল আর সিমিলার। ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিওর সংজ্ঞাটা তোমার আমরা দেখছিলাম কয়েক জায়গায় আসছে, দ্য রিলেটিভ পারফরমেন্স অফ এ কম্পোনেন্ট অফ এ ক্রপ কম্বিনেশন কম্পেয়ার টু সোল সিঙ্গেল স্ট্যান্ড অফ দ্যাট স্পেসিস। আমি এটা পুরোপুরি সংজ্ঞাটা এই মুহূর্তে অর্থ বলতে পারতেছি না, একটু দেখে নিবা, হ্যাঁ। আর তোমরা জানো তোমার কিছু কিছু গাছ আছে তোমার কেটে দিলে আবার নতুন করে তোমার গাছ গজায়, যেমন সেগুন গাছ, তারপরে হচ্ছে শাল গাছ, গজারি গাছ, এটাকে ইংরেজিতে বলে তোমার কপিসিং, পোলার্ডিং, সেম কাছাকাছি জিনিস, কপিসিং, পোলার্ডিং। এই যে তোমার টাঙ্গিয়া সিস্টেম কি, পাহাড়ে কিছু ইয়ে হয়, শেল্টার বেড, এবেল, তারপরে তোমরা জানো যে সল্ট, সল্ট একটা প্র্যাকটিস, এটা বিসিএস এর প্রশ্ন পরীক্ষায় রেগুলারই আসে, যে তোমার পাহাড়ের মধ্যে শেপ করে সেখানে ধাপে ধাপে চাষ করার যে একটা প্রক্রিয়া, সেখানে তোমার সল্ট বলা হয়। এগুলো একটু জাস্ট দেখে রাখলেই হবে, এগুলো আমি বলছি এগুলো তেমন আসে না, একেবারে রেয়ারলি আসে, বাট তুমি তো দেখতে হবে। আবার এই যে রিলেশনশিপ গুলো তোমার নিউট্রালিজম, কমেন্সালিজম, প্রোটোকোঅপারেশন, মিউচুয়ালিজম, এমিসালিজম, এগুলা এখান থেকে তোমার একটু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখলেই হবে জাস্ট। আর এগুলো ফরেস্ট্রি যেসব তোমার প্লান্ট গুলো তোমার আছে, এগুলোর সাইন্টিফিক নেম পড়তে হবে, সাইন্টিফিক নেম আসতেই পারে, কারণ সাইন্টিফিক নেম আসলে যদি না পারো আমার কিছু করার নেই, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো জাস্ট মুখস্থ। কৃষ্ণচূড়া সাইন্টিফিক, ডেলোনিস ফ্রিজিয়া, তারপরে হচ্ছে যে কাজু বাদাম যেহেতু খুবই ইম্পর্টেন্ট, রিসেন্টলি পাহাড়ে খুব চাষ হচ্ছে, সাইন্টিফিক নেম আসলে তুমি কি করবা, না পারলে তো একটা নাম্বার চলে গেল। তো এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। এই সাইন্টিফিক নেম দিয়ে তোমার আমার এগ্রো ফরেস্ট্রি শেষ হলো। এইবার এনভায়রনমেন্টাল সায়েন্স শেষ, কিন্তু এগ্রো ফরেস্ট্রিতে আর বেশি কিছু পড়ার নাই। এখন আমি তোমাকে শব্দ খুব সহজ শব্দে বলে দিলাম, এগ্রো ফরেস্ট্রিতে এখানে কিছুই পড়ার নাই, কি আছে পড়ার, সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম তো দিয়েছি 500, এটা পড়তে তো তোমার অনেক দিন লাগবে, কিন্তু পড়তে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে লাস্ট হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্সের কিছু ছোট ছোট কিছু ডেফিনেশন আছে, যেমন ধরো তোমাকে বলা হয় হোয়াট ইজ ইসিএ, তোমরা জানো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, তাই না? বাংলাতে কি বলে, মানে বাংলাদেশে কিছু জায়গা আছে যেটাকে ইকোলজিক্যাল, যেমন টাঙ্গুয়ার হাওরকে ইসিএ ঘোষণা করা হয়েছে, যে তোমার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। তারপরে তোমার সেন্ট মার্টিন দ্বীপকে এরকম ঘোষণা করা হয়েছে, যেখানে মানে এই এলাকায় বায়োডাইভার্সিটি বৃদ্ধির জন্য এখানে মানুষের রেস্ট্রিকশন থাকবে, যাওয়া আসা একটা ইয়ে থাকবে, সিস্টেম থাকবে। এরকম তোমার আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমার কিছু জিনিস আমরা পড়ছি, ইকোসিস্টেম কি, এগ্রো ইকোসিস্টেম কি, তোমরা জানো টারশিয়ারি ইয়ে, তারপরে বিভিন্ন খাদ্য চক্র, ফুড ইয়ে যেটা, টপোগ্রাফি, এই জিনিসগুলো খুব ইয়ে। আর ওখানে যেটা বলছিলাম যে পানিতে তোমার বিভিন্ন রকম ইয়ে থাকে, পানির দূষণের ক্ষেত্রে টিডিএস, টোটাল ডিজলভ সলিড, মানে একটা পানির মধ্যে নানান রকম পানিটা যে ঘোলা হয়, কতটুকু এটার মধ্যে মেটেরিয়াল থাকে, সলিড পার্টিকেল থাকে, বায়ু ইয়ে থাকে, বিভিন্ন রকম পচনশীল দ্রব্য থাকে, সেটাই হচ্ছে টিডিএস। বায়োলজিক্যাল অক্সিজেন, বাতাসে মানে পানির মধ্যে কতটুকু অক্সিজেন থাকলে মাছ তোমার অক্সিজেন নিতে পারবে, যদি অক্সিজেন কমে যায় তাহলে কিন্তু মাছ মরে যায়, অন্যান্য পপুলেশন মরে যায়। তো এখানে বেশ কিছু এরকম সংজ্ঞাগুলো আছে, এগুলো সত্যি কথা খুবই আনইম্পর্টেন্ট। এখানে আমি এই পেজে যেগুলো আছে এগুলো খুবই আনইম্পর্টেন্ট, এগুলো কখনোই আসে না। ম্যাক্রো ক্লাইমেট, মাইক্রো ক্লাইমেট, এগুলো ভার্সিটি ফার্স্ট ইয়ারে তোমরা সারা জীবন পড়ছো। রিলেটিভ হিউমিডিটির সংজ্ঞাটা দেখে রাখলে এগুলো আসে না। হেল স্টর্ম, গ্রিন পিস, এগুলা থেকে কিছু ছোট ছোট ইয়ে টাইপের প্রশ্ন হতে পারে, সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন, যে বছর কোথায় আমাদের ইয়ে হচ্ছে, এই কোথায় COP20 হচ্ছে, তারপরে এনভায়রনমেন্ট রিলেটেড মানে একেবারে রিসেন্ট ইস্যুগুলো আছে, যে বাংলাদেশে বাতাসের ইয়ে কমান, বায়ু দূষণের শীর্ষ নগরী কোনটা, তোমরা জানো এটা আপ ডাউন হয়, এটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলা হয়, AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা মিনিংটা কি? তোমরা দেখবা তোমার মোবাইলে ওয়েদারে গেলেই তুমি দেখবা AQI কত এটা দেখাচ্ছে।
সো এই জিনিসগুলো আমাদের এখান থেকে একটু দেখতে হবে। আর এখানে তোমার একটা জিনিস যে আমাদের যে বেগুনি আলো যেটা হয়, এই আলোতে কোনটাতে ফটোসিনথেসিস বেশি কোনটাতে কম, এটা আমরা কিন্তু একেবারে সবসময় এটা জানি, এগুলো পড়ছি। সর্বনিম্ন যেটা 400-তে তোমার কম, 700-তে সবচেয়ে বেশি। এই আর কি ডিজলভ অক্সিজেন কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি, ইউট্রোফিকেশন কি, এই জিনিসগুলো সংজ্ঞাগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। আনিকা, ঠিক আছে, হ্যাঁ। তো আর বিভিন্ন স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার টেয়ার এগুলো আসে না কখনো, এই জিনিস হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের, মানে মোটামুটি আমাদের এর বেশি কোনো কিছু এখানে আসে। ইকোলজি ক্রিটিক্যাল এরিয়া বলে আমি তোমাদের বললাম। আর কোনো প্রশ্ন এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে নাই। আজকে আমরা 4টা সাবজেক্ট পড়ছি, চিন্তা করা যায়। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বলছি আমাদের জানা দরকার কোনটা আমরা পড়বো, কতটুকু পড়বো আর কতটুকু রাখবো। আজকে আর ক্লাস লেন্দি করবো না, সম্ভবত কালকে একটা ক্লাস আমরা নিব, এবং কালকেও যদি কভার করি একসাথে 3-4টা ক্লাস হয়তো বা হয়ে যাবে। এগ্রিকালচার ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার এক্সটেনশন, আমরা চেষ্টা করবো এই 3টা সাবজেক্ট। খুবই আহামরি কিছু না, এসব থেকে প্রশ্ন খুব কম আসে। কোন জায়গাগুলো আছে সেটা আমি ফোকাস করবো, যেগুলো আসে না সেগুলো নিয়ে আমরা এখনই মাথা ব্যথা করবো না। তবে আমরা যেগুলো আসে না সেগুলো যদি আস্তে আস্তে পড়ি, তাহলে আমাদের ওভারঅল ইয়েটা রিচ হবে। কার কোনো কথা আছে? নাই। তো তাহলে আজকে আমরা এই 40 মিনিটের একটা সেশনই তোমাদের সাথে শেষ করলাম। তোমাদেরকে একটু যদি সামারি করি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এই এই সাবজেক্টগুলো মূলত আমাদের সয়েল সায়েন্সের যেসব জিনিস আছে ওগুলোই আসবে। তারপরে কিছু কেমিস্ট্রি রিলেটেড যে জিনিসগুলো এগুলো আমরা একটু দেখবো। তারপরে হচ্ছে আমরা এগ্রো ফরেস্ট্রিতে বিভিন্ন রিলেশনশিপ আছে, বিভিন্ন সংজ্ঞা আছে। এই যে এগ্রো সিলভিকালচার কি, এগ্রো পেস্চার, সিলভি পেস্চার কি, এই সংজ্ঞাগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে যে টুকিটাকি কিছু যেমন শিফটিং কাল্টিভেশন, এলি ক্রপিং কি, তারপরে সাইন্টিফিক নেম, এগুলো আমরা দেখবো। আর এনভায়রনমেন্টাল সায়েন্সে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপরে টিডিএস, তারপরে হচ্ছে যে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, এই জিনিসগুলো আমরা টুকিটাকি দেখবো। দেখলে আমাদের এই সাবজেক্টগুলো কভার হবে। তো থ্যাংক ইউ আজকে আমার সাথে ক্লাস করার জন্য। আমি হোপফুল কালকে ক্লাস করাতে পারবো, একটু লেটে হতে পারে, হয়তো বা 10টা। আর যদি একটু আগে নিতে পারি আগেই জানাবো। তোমরা ক্লাস মিস দিও না। দেখো আজকে কিন্তু 4টা সাবজেক্ট কভার হয়ে গেল। কালকে আরো যদি 3টা হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের কোর্স শেষের দিকে চলে যাবে। তারপরে আমরা আরো ইম্পর্টেন্ট কিছু ক্লাস আছে, ওটা পরে করব। সো আজকে আমরা শেষ করি। সবাই ভালো থাকো, আর এবং পড়তে থাকো এগুলো যেগুলো দিলাম, এটা এগ্রিকালচার থেকে পড়তে থাকো। সবাই ভালো থাকবে। গুড নাইট।